আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে সরেছেন 2 মাস 23 দিন হলো। এরই মধ্যে বাংলাদেশ কেন পুরো বিশ্ব জেনে গেছে প্রতিদিন বাংলাদেশে যে শিশুদের মৃত্যু হচ্ছে তার পেছনে দায়ী ইউনূসের মেটিকুলাস ডিজাইনের সরকার। শুধু শিশু মৃত্যু নয়, দেশকেও ভবিষ্যতে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। কারণ তারা যুক্তরাষ্ট্রের সাথে করে গেছে এক অসম চুক্তি, যেটি বাংলাদেশকে হাত পা বেঁধে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়ার মতো, শিশু মৃত্যু থেকে দেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার মতো গুরুতর অপরাধে মোহাম্মদ ইউনূস ও তার সরকারকে দেশের মানুষ অপরাধী গণ্য করলেও সবকিছু যেন দেখেও না দেখার ভান করছে তারেক রহমানের বিএনপি সরকার। আবার ইউনূস ও তার সরকার অপকর্মের বিরুদ্ধে আদালতে গেলেও সেখানে আছে এক অদৃশ্য দেয়াল। আবার জুলাই জাদুঘরে দুর্নীতির মতো ইউনূসের সরকারের অনেক অপকর্মের বিরুদ্ধে সরকারি দপ্তরে অভিযোগ জমা পড়লেও তারেক রহমানের সরকার যেন ইউনূসের রক্ষাকর্তা হিসেবে কাজ করছে। বিস্ময়কর বিষয় হলো, জনমনের তীব্র ক্ষোভ থাকা সত্ত্বেও এবং বেশ কিছু ক্ষেত্রে সরাসরি প্রশাসনিক ও নীতিগত ব্যর্থতার প্রমাণ মেলা সত্ত্বেও বিএনপি সরকার ইউনূস সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে তাদের সুরক্ষা দিচ্ছে। প্রশ্ন হলো, ইউনূসের অপরাধ আর ব্যর্থতার দায় কেন বিএনপি সরকার নিচ্ছে? কেন একটি নির্বাচিত সরকার তার অনির্বাচিত পূর্বসূরির ব্যর্থতার দায়ভার স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিচ্ছে? দেশের নানা মহলে প্রশ্ন উঠছে, ঠিক কোন সমঝোতার কারণে ইউনূস আমলের অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, যেখানে বহু মানুষ বহুদিন ধরে জেল খাটছে যারা জানেনই না তাদের অপরাধ কি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিয়ের 11 বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন ফারজানা ইসলাম। ছেলে ফায়াজ হাসান তাজিমের নামে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নাম রেখেছিলেন তাজিমের আম্মু। 8 মাস 18 দিন বয়সী তাজিম হামে মারা গেছে গত 22 এপ্রিল। ফারজানা ইসলাম আর হেলাল ভুঁইয়া দম্পতির এই সন্তানের জন্ম হয়েছিল টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে। পদ্ধতিটি ছিল ব্যয়বহুল, ঝুঁকিও ছিল অনেক। সন্তানের জন্মের পর তাজিমকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন এই দম্পতি, কিন্তু গত মার্চ থেকে সেই স্বপ্ন রূপ নেয় লড়াইয়ে। তাজিমকে নিয়ে লড়াই শুরু করেছিলেন ফারজানা ইসলাম। ফেসবুকে এক পোস্টে মা ফারজানা লিখেছেন, 2 মাস ধরে নিষ্পাপ শিশুরা মরে যাচ্ছে, এ নিয়ে সংসদে আলাপ নেই, কারো কোনো দায় নেই, কেউ ব্যর্থতার স্বীকার করছে না, সব দোষ মা ও শিশুর। শিশুরা এই দেশে জন্ম নিল কেন? মা সন্তানের জন্ম দিল কেন? দর্শক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের 64টি জেলার মধ্যে 58টি অর্থাৎ 91% জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মানে সংক্রমণটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না থেকে দেশব্যাপী এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট তৈরি করেছে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে সংক্রমণের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী সারা দেশে 15 মার্চ থেকে 10 মে পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 409 শিশুর। তবে ইংরেজি দৈনিক নিউ এজের এক খবরে বলা হয়েছে, বিভাগীয় তথ্য, হাসপাতালের রেকর্ড এবং স্থানীয় স্বাস্থ্য প্রতিবেদনে অব্যাহত প্রাদুর্ভাবের মধ্যে সরকারি প্রতিবেদনে বড় ধরনের অসঙ্গতি দেখা গেছে, যার অর্থ হলো সারা বাংলাদেশে হামের মৃত্যু ও সংক্রমণের প্রকৃত সংখ্যা স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি বলে পত্রিকাটি দাবি করেছে। শুধু ময়মনসিংহের উদাহরণ দিয়ে পত্রিকাটি দেখিয়েছে, DGHS
911টি সন্দেহভাজন হামের কেস এবং 39টি নিশ্চিত সংক্রমণ রিপোর্ট করেছে। অথচ স্থানীয় কর্তৃপক্ষ 1874টি সন্দেহভাজন কেস এবং 112টি নিশ্চিত সংক্রমণ নথিভুক্ত করেছে। দর্শক, হাম আক্রান্ত হয়ে প্রতিদিনে দেশে শিশুর মৃত্যু হচ্ছে। গত 4 মে একদিনে 17 শিশুর মৃত্যু হয়েছে। দেখা যাচ্ছে কমিউনিটি পর্যায়ে হার্ড ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা যে সুরক্ষা বলয় ছিল তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর ফলে টিকা নেওয়ার উপযুক্ত হওয়ার আগেই শিশুরা ভাইরাসের সংস্পর্শে আসছে। অথচ বাংলাদেশের টিকাদান কর্মসূচির ইতিহাস বছর 2 আগেও বৈশ্বিক সংস্থাগুলোর প্রশংসা পেয়েছিল। 1979 সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ পোলিও এবং ধনুষ্টঙ্কার নির্মূলে সফল হয়েছিল। 2010 সালের পর থেকে বাংলাদেশ টিকাদানে বিশ্বজুড়ে রোল মডেল হিসেবে পরিচিতি পায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার অর্জন করেছিলেন। 2011 সালে শিশুদের পূর্ণ টিকা প্রাপ্তির হার ছিল 80.2%, যা ধারাবাহিকভাবে বেড়েছিল। 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে হামকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে। কিন্তু ইউনূসের শাসন এক ঝটকায় বাংলাদেশের সাফল্য শূন্যের কোটায় শুধু ঠেলেই দেয়নি, দেশকে প্রতিদিন উপহার দিচ্ছে শিশুদের করুণ মৃত্যু। এমনকি ইউনূস সরকারকে সাবধান করেছিল ইউনিসেফ। কিন্তু সব কিছুতে বিশেষজ্ঞ দাবি করা মোহাম্মদ ইউনূসের সরকার টিকা কেনা বন্ধ করে দেয়। ইউনূস প্রশাসনের উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত দেশের শিশুদের উন্মুক্তভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যে কারণে হামের বর্তমান প্রাদুর্ভাবকে বিশেষজ্ঞরা একটি মানবসৃষ্ট সংকট হিসেবে দেখছেন, যা মূলত পূর্ববর্তী অর্জিত সাফল্য ধরে রাখতে না পারারই ফল। শুধু হামের টিকাই নয়, 2025 সালের শেষ ভাগ থেকে 2026 সালের শুরুর দিকে কেন্দ্রীয় গুদামে 10টি রোগের টিকার মজুদ শূন্যে নেমে আসে। মে মাসের শুরুতে ল্যাবে মাত্র 13টি কিট ছিল। আর এসবের পেছনে নাটের গুঁড়ো ছিলেন ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এমনকি ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমিনাশক বড়ি খাওয়ানোর মতো কার্যক্রম বন্ধ ছিল ইউনূসের আমলে। ভিটামিন এর অভাব শিশুদের মিউকোসাল ইমিউনিটি দুর্বল করে দেয়, যা হামের ভাইরাসকে ফুসফুস এবং মস্তিষ্কে দ্রুত আক্রমণ করতে সহায়তা করে। অনেক এলাকায় গত 1 বছর ধরে কৃমিনাশক ওষুধ না খাওয়ানোর ফলেও শিশুদের পুষ্টি পরিস্থিতির অবনতি ঘটেছিল, যা হামের প্রাদুর্ভাবকে আরো প্রাণঘাতী করে তুলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হামের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনীহা ও ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে যাওয়ার তথ্য ধামাচাপা দেওয়া হয়েছিল। প্রথম দিকে স্বাস্থ্যমন্ত্রী, এমনকি পরে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকার অভাবের জন্য গতানুগতিক ধারায় আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছিলেন। কিন্তু রোগটি মহামারী আকার ধারণ করলে বৈশ্বিক সংস্থা ও গণমাধ্যমগুলোতে আসল তথ্য বের হয়ে আসলে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে কুসুম কুসুম সমালোচনা করতে দেখা গেছে। যদিও প্রতিদিন দেশের কোথাও না কোথাও ইউনূস ও তার স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবিতে সভা সমাবেশ হচ্ছে, কিন্তু তারেক রহমানের সরকার অন্তর্বর্তী সরকারের দোষ খতিয়ে দেখতে একেবারেই নারাজ। হামের প্রকোপ শুরু হওয়ার আগে থেকেই ইউনূস সরকার আরেক কর্মকাণ্ড নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সেটি হলো ইউনূস সরকারের মেয়াদের একেবারে অন্তিম লগ্নে 2026 সালের 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে সই করা এই চুক্তিটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের উপর এক বিশাল প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী সামান্য শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে শর্তগুলো মেনে নিতে হয়েছে তা যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য অস্বস্তিকর। চুক্তির আর্টিকেল 3 এর 2 এবং 4 এর 3 অনুযায়ী
বাংলাদেশ এমন কোনো দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র নন মার্কেট ইকোনমি হিসেবে গণ্য করে, যা মূলত চীন ও রাশিয়ার দিকে ইঙ্গিত করে। এছাড়া বাংলাদেশকে $21.5 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্য যেমন বোয়িং বিমান, সামরিক সরঞ্জাম, তুলা ও এলএনজি কেনার আইনি বাধ্যবাধকতায় ফেলা হয়েছে। চুক্তিতে সই করার মাত্র 11 দিন পর 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে আইনি কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্র শুল্কের হুমকি দিয়েছিল তা অবৈধ। এরপর ইউরোপীয় ইউনিয়ন এবং মালয়েশিয়া এ ধরনের চুক্তি থেকে সরে এসেছে। কিন্তু বাংলাদেশে বিএনপি সরকার চুক্তি বাতিল তো দূরের কথা, তা নিয়ে আলোচনাই করতে রাজি নয়। ইউনূসের দেখানো পথে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি করে ফেলেছে, যে বোয়িং বিমান বিশ্বব্যাপী দুর্ঘটনার জন্য এরই মধ্যে খ্যাতি পেয়ে গেছে। এই চুক্তি ঠেকানোর জন্য আইনি পথে হাঁটতে গিয়েও দেশের মধ্যে অনেকে বাধা পাচ্ছেন। আদালতে গিয়ে ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে হয়রানির শিকার হতে হচ্ছে, এমন অভিযোগও উঠে আসছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন উসাইমং মারমা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উকোসাইং মারমার বাবা হলেন উসাইমং মারমা। গত 7 মে ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে ডক্টর ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ মোট 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। তবে ওই দিন বিকেলেই বিচারক আবেদনটি খারিজ করে দেন। এই ঘটনার পর থেকে পুলিশি হয়রানির মুখে পড়ার অভিযোগ তুলেছেন উসাইমং মারমা নিজেই। সাংবাদিকদের কাছে পাঠানো হাতে লেখা এক চিঠিতে তিনি দাবি করেন, আতঙ্কে স্ত্রী সহ তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। দর্শক, ইউনূস ও তার সরকারের ক্ষমতাবানদের বিরুদ্ধে আদালতে গিয়ে যেমন অভিযোগ দায়ের করা যাচ্ছে না, তেমনি একই অবস্থা সরকারি সংস্থাগুলোতেও। জুলাই জাদুঘর থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের বহু প্রকল্পে কোটি কোটি টাকা লোপাটের প্রমাণ সহ অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন সহ সরকারি দপ্তরগুলোতে। গণমাধ্যমে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। টিআইবি এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাই জাদুঘরের প্রায় 111 কোটি টাকার কাজ কোনো প্রকার টেন্ডার বা উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে দেওয়া হয়েছে। রাতের আধারে ভাইবা নিয়ে লোক নিয়োগ দেওয়া হয়েছে। সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রেও বাজার দরের চেয়ে 1.5 গুণ বেশি খরচ দেখানো হয়েছে, যেখানে মোট অনিয়মের পরিমাণ প্রায় 29.27 বিলিয়ন টাকা। এমনকি রাজুক এবং জাতীয় আবাসন কর্তৃপক্ষের মাধ্যমে ফ্ল্যাট ও প্লট বরাদ্দেও অস্বচ্ছতা ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে, যেখানে ইউনূস সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা সুবিধা পেয়েছেন। কিন্তু শিশু মৃত্যু থেকে দেশ বিক্রির চুক্তি কিংবা অনিয়ম দুর্নীতির যত অভিযোগই ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে থাকুক না কেন, তারেক রহমান ও তার সরকার যেন 2025 সালের জুনে সেই লন্ডন বৈঠকে আটকে আছে। বিএনপি সরকার এসব হত্যা ও দুর্নীতি তদন্তের বদলে ইউনূস সরকারের ভাবমূর্তি রক্ষায় বেশি মনোযোগী। প্রশ্ন উঠেছে, জনগণের ট্যাক্সের টাকা অপচয় হওয়া সত্ত্বেও নতুন সরকার এক ধরনের রহস্যময় মৌনতা পালন করছে কেন? বাংলাদেশ কেন বিশ্বের সব দেশে দেখা যায় একটি নবনির্বাচিত সরকার সাধারণত তাদের পূর্বসূরীদের ব্যর্থতাগুলোকে পুঁজি করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে? বিএনপিও সেই চেষ্টা করে, তবে সেক্ষেত্রে আওয়ামী লীগকে দোষ দেওয়ার চেষ্টা করলেও ইউনূস সরকারের নাম মুখে নেওয়া যেন হয়ে যায় ভাসুরের নাম মুখে নেয়ার মতো। দেশব্যাপী ইউনূসের মেটিকুলাস ডিজাইন অপশাসনের বিরুদ্ধে যে আলোচনা উঠেছে, সেটি কেন বিএনপি ঠেকিয়ে রাখতে চাইছে? জুলাই পুলিশ হত্যাকাণ্ডের জন্য ইনডেমনিটি দেওয়ার পরও কেন ইউনূসের হত্যাকাণ্ডগুলোকে বিএনপিকে দায় মুক্তি দিতে হচ্ছে? বিশ্লেষকরা মনে করেন, বিএনপি একটি স্বল্প মেয়াদী রাজনৈতিক মুনাফার জন্য দীর্ঘমেয়াদী প্রশাসনিক জবাবদিহিতাকে বিসর্জন দিচ্ছে। ডক্টর ইউনূসের সম্মানের চেয়ে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বড় হওয়া উচিত ছিল।
ইউনূসের শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়, তারেক রহমান এখন ব্যবস্থা নিলে সেসব অভিযোগের ভিত্তি পেয়ে যেতে পারে। বিশ্লেষকদের ধারণা, যদি বিএনপি এখন ইউনূস সরকার আমলের বড় কোনো অনিয়ম বা দুর্নীতি ফাঁস করে দেয়, তবে তার সাধারণ মানুষের মনে ইউনূসের পুরো 2 বছরের শাসন নিয়ে যে মেটিকুলাস ডিজাইন ন্যারেটিভ প্রচলিত আছে সেটি প্রতিষ্ঠা পেয়ে যাবে। আবার বাণিজ্য চুক্তির মতো ইউনূস সরকার ত্রুটিপূর্ণ উত্তরাধিকার মেনে নিচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন সরে গেলে সরকারের ভিত নড়ে যাবে, এমন ধারণাও আছে অনেকের মধ্যে। কিন্তু ইউনূসের দায়ভার নিজের কাঁধে নেয়া বিএনপিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। হামের কারণে শত শত শিশুর মৃত্যু বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী বাণিজ্য চুক্তির মতো বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। যদি বিএনপি সরকার এই ব্যর্থতাগুলোর সুষ্ঠু তদন্ত না করে এবং দায়ীদের আড়াল করতে থাকে, তবে তারা তাদের নিজেদের জনপ্রিয়তাকে ঝুঁকির মুখে ফেলবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নেন। কথা বলতে চাই, পশ্চিমবঙ্গে সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়ে গেল। নির্বাচনের আগে পরিস্থিতি একটু চিন্তা করুন যে সেখানে 91 লক্ষ ভোটার বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য কি বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে কাজ করবে এটি? আবার এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দেশান্তরী 1947 সালের দেশ বিভাগের কথা মনে পড়ছে, যেখানে আনুমানিক প্রায় 1,45,00,000 মানুষ তাদের ভিটামাটি ছেড়ে সীমান্তে অতিক্রম করেছিল, এপার থেকে ওপার, ওপার থেকে এপার। ভারতের তৎকালীন সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 72 লক্ষ হিন্দু ও শিখ পাকিস্তান থেকে ভারতে যান এবং প্রায় 73 লক্ষ মুসলিম ভারত থেকে পাকিস্তানে পাড়ি জমান। অর্থাৎ পাকিস্তান বলতে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সব মিলিয়ে। এবং এই যে দেশভাগের সময় যে হানাহানি সহিংসতার ঘটনা ঘটেছিল, প্রাণহানির সঠিক সংখ্যা ঐতিহাসিক এক এক রকম তথ্য দেন, তবে ধারণা করা হয় এই দেশভাগের কয়েক বছরে 2 থেকে 20 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। আজকে কেন মনে পড়ছে? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পূর্ব সময়ে শুধুমাত্র অনুপ্রবেশ ইস্যু। কোন অনুপ্রবেশ? বাংলাদেশে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে ভোটার তালিকায় একটা ব্যাপক সংশোধন করা হয়েছিল। আপনাদের মনে আছে SIR এর কথা? বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে 91 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরা কারা? এদেরকে ওই যে আমি শুরুতেই বললাম যে অনুপ্রবেশকারী ইস্যুতে বিষয়টাকে কিন্তু খুব হালকা করে দেখার কোনো কারণ নেই। এটি শুধু ভোট অলরেডি হয়ে গেছে, বিজেপি সরকার গঠন করেছে, এটি ভোটের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি একটি অভাবনীয় তোলপাড়। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে পরিচালিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR প্রক্রিয়ায় প্রায় 90 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার হারানো কি কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে বাংলাদেশের জন্য বড় কোনো নিরাপত্তা ঝুঁকি? আপনারা ইতিমধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি পেয়েছেন যে ভারত অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করবে। অর্থাৎ অবৈধভাবে যারা সেখানে বসবাস করছে তাদের ভারত ছাড়তেই হবে। পশ্চিমবঙ্গের মোট ভোটারের 12% অর্থাৎ 91 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এটি একটি বিরল
এবং বিতর্কিত ঘটনা। নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতারা এই উদ্যোগকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্তের একটি অংশ হিসেবে প্রচার করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের দাবি এটি ছিল পরিকল্পিতভাবে ভোটাধিকার হরণের একটি কৌশল। নির্বাচনের ফলাফলে এর প্রভাব ছিল স্পষ্ট। তথ্য বলছে মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে ভোটার বাদ পড়ার হার ছিল অস্বাভাবিক। বিশেষ করে মুর্শিদাবাদে 4.5 লাখের বেশি নাম বাদ গেছে। এছাড়া উত্তর 24 পরগনা এবং মালদাতেও এই চিত্র দেখা গেছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন রাজনৈতিক ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছে। প্রশ্ন উঠছে যে এই বিতর্কের শেষ কোথায়? বিশ্লেষকদের মতে নির্বাচনী প্রচারণায় বিজেপি নেতারা যে ধরনের রেটরিক বা রাজনৈতিক বয়ান তৈরি করেছিলেন তা যদি ক্ষমতায় আসার পরও বজায় থাকে তবে তা বাংলাদেশের জন্য গভীর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে বাংলাদেশি গণমাধ্যম বণিক বার্তা কয়েকদিন আগে একটি স্টোরি করেছে। সেই স্টোরিতে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর স্পষ্টভাবে বলেছেন, ফজলে এলাহি আকবর বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পশ্চিমবঙ্গে এখন বিজেপির নিয়ন্ত্রণে, বাংলাদেশের দীর্ঘ সীমান্তের বড় অংশ এখন তাদের অধীনে। তাদের বক্তব্যে বারবার পুশিন বা অবৈধ বাংলাদেশি শব্দগুলো উঠে আসে। ফলে বাংলাদেশকে এখন অত্যন্ত সতর্ক থাকতে হবে। যদিও ভারত দাবি করছে তারা সুসম্পর্ক চায়, কিন্তু 91 লাখের মতো বিশাল সংখ্যার ভোটার বাদ পড়া কোনো সাধারণ ঘটনা নয়। অনেকের মতে এটি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকাতে একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের এনআরসি বা নাগরিকত্ব তালিকার অভিজ্ঞতার কথা আমাদের সবার মনে আছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন, পশ্চিমবঙ্গের নতুন সরকার যদি আসামের মতো এনআরসি প্রক্রিয়া শুরু করে তবে এই পরিস্থিতি জটিল হবে। বর্তমানে বাদ পড়া ভোটারদের আপিল করার সুযোগ রয়েছে এবং অনেকে ভোটাধিকার ফিরেও পাচ্ছেন। তবে কঠোর নাগরিক যাচাইয়ের উদ্যোগ নিলে পশ্চিমবঙ্গে সামাজিক ও রাজনৈতিক সংঘাত অনিবার্য হতে পারে, যার আঁচ এসে লাগবে বাংলাদেশেও। আপিল করে ভোটাধিকার ফেরত পাচ্ছেন সংখ্যাটা খেয়াল করুন, 91 লক্ষ। হয়তো 10 লক্ষ ফেরত পাবেন, 15 লক্ষ ফেরত পাবেন, 20 লক্ষ ফেরত পাবেন, কিন্তু তাও তো 70 লক্ষ 71 লক্ষ বাকি থাকে। এই 70-71 লক্ষ কোথায় যাবে? তারা কি বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে তারা কি পুশব্যাকের শিকার হবেন? হুমায়ুন কবির বণিক বার্তাকে বলেছেন যে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবারও 41% ভোট পেয়েছে, আবার বিজেপি পেয়েছে 46%। অর্থাৎ জনমত এখনো বিভক্ত। এমন পরিস্থিতিতে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া বিজেপির জন্য খুব একটা সহজ হবে না। এবারের নির্বাচনে বিজেপি তাদের প্রচারণায় বাংলাদেশ এবং অনুপ্রবেশ ইস্যুকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবার মুখে শোনা গেছে অনুপ্রবেশকারী তাড়ানোর হুঁশিয়ারি। এমনকি অমিত শাহ বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার মতো কড়া মন্তব্য রাজনৈতিক মঞ্চ কাঁপিয়েছে। এই যে একটি ধারণা তৈরি হলো যে পশ্চিমবঙ্গ জুড়ে লাখ লাখ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে, এটি জনমনে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। এই রাজনৈতিক বয়ান যদি বাস্তবে রূপ নিতে শুরু করে তবে সীমান্তে প্রবল চাপ তৈরি হবে। ক্ষুদ্র পরিসরে পুশ ইন বা জোরপূর্বক ঠেলে দেওয়ার ঘটনা ঘটতে পারে, যা দুই দেশের সীমান্ত স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এর প্রভাব কি কেবল সীমান্তেই সীমাবদ্ধ? মোটেই না।
বাংলাদেশে এর প্রতিক্রিয়া হতে পারে তীব্র। এদেশে কট্টর জাতীয়তাবাদী ও ধর্মীয় রাজনৈতিক শক্তিগুলো ভারতের এই পদক্ষেপকে ইস্যু করে সক্রিয় হয়ে উঠতে পারে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মেরুকরণ তৈরি করবে। বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে কি ভাবছে? সম্প্রতি ভারতের আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দোহাই দিয়ে বাংলাদেশের ওপর কোনো বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে ঢাকা তা মেনে নেবে না। সবশেষ বলা যায় যে পশ্চিমবঙ্গের 91 লাখ ভোটার বাদ পড়ার ঘটনাটি স্রেফ একটি টেকনিক্যাল ভুল বা সাধারণ সংশোধন নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। যদি এই অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হয় বা বাংলাদেশে পুষিনের চেষ্টা করা হয়, তবে তা দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তার জন্য হবে এক ভয়াবহ অশনি সংকেত। বাংলাদেশকে এখন কূটনৈতিকভাবে অত্যন্ত চৌকস হতে হবে এবং সীমান্তে নজরদারি বাড়িয়ে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা চাই সুসম্পর্ক, কিন্তু তা যেন কোনোভাবে আমাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত না করে। বাংলাদেশ ইতিমধ্যে সীমান্ত সতর্কতা জারি করেছে, কিন্তু সীমান্ত সতর্কতা শুধু জারি করলেই হবে না, কারণ সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত। ভারতকে চটিয়ে বা ভারতের বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কাজ হবে না। এটি সমাধান করতে হবে কূটনৈতিকভাবে। সংখ্যাটা কিন্তু কম নয়, 91 লক্ষ অনুপ্রবেশ ইস্যুতে তারা SIR এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। এটি কিন্তু ভাববার বিষয়। আমি বললাম যে ভোটাধিকার ফিরে পেল, সেটা কত হতে পারে, কিন্তু বাকি তাও তো বিশাল একটা অংশ। এই জন্যই বললাম যে আমার দেশ বিভাগের কথা মনে পড়ে যায়। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ দেশান্তরী, এত বড় দেশান্তরী পৃথিবীতে আর কখনো হয়নি। প্রায় 1.5 কোটি মানুষ এপার থেকে ওপার, ওপার থেকে এপার এসছে। আবার কি সেই পরিস্থিতি তৈরি হবে কিনা, এটি কিন্তু ভাববার বিষয়। বিষয়টাকে হালকা করে দেখবার কোনো সুযোগ নেই। বাংলাদেশ যদি কূটনৈতিকভাবে এটা ফেস করতে ব্যর্থ হয়, কিংবা বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ করে, তাহলে পরিণাম বাংলাদেশের ভালো হবে না। কয়েকদিন আগে আপনার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা আপনাদের মনে আছে, যে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থাকুক, ভালো যাতে না হয়, তাহলে তাদের পুশব্যাক করা সহজ হয়। সেই কথা ধরে বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ রাখে, তাহলে কিন্তু আমাদের আমরা রোহিঙ্গা চাপে চিরে চ্যাপ্টা হয়ে আছি। এদিকে যদি ভারত থেকে পুশব্যাক হয় সমানে, বেশি না, এখানে 70 লক্ষ 50 লক্ষ না, 10-20 লাখ পুশব্যাক হয়ে বাংলাদেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্ন হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা প্রত্যাশা করব বাংলাদেশ সরকার এমন কোনো কাজ করবে না, এবং ভারত সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের জন্য এমন কোনো চাপের কাজ করবে না যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এখন দেখার বিষয় সামনে কি ঘটে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।